রাজনৈতিক পরিমণ্ডলে যারা বসবে তাদের হাতে যাতে আবারও হেলমেটটা চলে যায়, তাদের সাথে প্রোটেকশনটা চলে আসে, সেই জন্য এটা করা হচ্ছে। এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে আসল আপত্তির ধারাগুলো সেগুলি রেখে দিয়ে কিছু এদিক সেদিক কিছু চিত্তাকর্ষক শব্দ ব্যবহার করে এখানে এই কাজটা করা হলো। আগামীতে যেই সরকারই আসুক সে আরো বেশি জুলুম করবে এই আইন দিয়ে, এবং জুলুম করতে করতে বলবে যে তোমাদের আইন। এই আইনে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল রাইটসের কন্টেন্ট আর একই সাথে সাইবার সংক্রান্ত অপরাধ, এই তিনটা বিষয়কে তারা মিক্স করে ফেলছেন। তারা নিজেরাও বোঝেন না দেখেই মনে করেন আমরাও যে বুঝি তাও বলতেছি না, কিন্তু নিজেরা বোঝেন না দেখেই এক আইনের ভিতরে সব কিছুকে এনে একটা তালগোল পাকানোর একটা অবস্থায় আছে। সাংবিধানিক আদালতে যখন কোনো বিষয় পেন্ডিং থাকে, বিচারাধীন থাকে, সাংবিধানিক আদালত সেটা ডিসপোজাল করা পর্যন্ত লেজিসলেটিভ বডির কোনো অথবা যারা যে কোনোভাবে আইন প্রণয়ন করার জন্য ক্ষমতা প্রাপ্ত ওনাদের আইন তৈরি করার কোনো এখতিয়ার নাই। ওইভাবে যদি বিবেচনা করি এই সাইবার অধ্যাদেশ পুরোটাই একটা ভয়েড, এটা করার ওনাদের এখতিয়ারই নাই। যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয় তাদেরকে রিলিফ দেওয়ার জন্য যখনই কোনো আইন প্রণয়ন করে, বিশেষ করে যেটা নিয়ে আমরা বলছি পুলিশ যে কোনো টাইমে রিজনেবল সাসপিশন, যার কোনো ব্যাখ্যা নাই, সে মনে করলে রিজনেবল সাসপিশন, সেটা নিয়ে সে যে কাউকে গ্রেপ্তার করতে পারে। সেটার ব্যাখ্যা আছে শুধুমাত্র ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেসে। সেই কেসটাকে উনি কোনোদিন পড়েছেন বলে আমার মনে হয় না। যদি পড়ে থাকতেন তাহলে একই জিনিস কপি পেস্ট করে আবার ডিএসএ থেকে সিএসএ সেখান থেকে এই সুকল্ড অধ্যাদেশে পেস্ট করে দিতেন না। প্রোটেকশন যেটা আমরা বারবার বলতেছি, এই প্রোটেকশনটা তো আসলে আমাদের না, এটা ওই যে রাষ্ট্রের প্রোটেকশন। এবং আমি মনে করি না যে এই সরকার যে আছে তাদের প্রোটেকশনের জন্য তারা করে যাচ্ছে। আমি মনে করছি সামনের যেই রাজনৈতিক সরকাররা আসতেছে তাদের হাতে যাতে আবারও হেলমেটটা চলে যায়, তাদের সাথে প্রোটেকশনটা চলে আসে, সেই জন্য এটা করা হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে এখানে যেটা করা হয়েছে দেখলাম যে প্রত্যেক যে আগের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাগুলা মানে আর কতদিন চলবে? ফোকাসটা আগের মতোই, যতই সুরক্ষা বলা হোক, সেই যে নিরাপত্তা, সবকিছুকে নিরাপত্তাকরণ, সবকিছুকে সিকিউরিটাইজ করণ, সেই দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটা আগের সেই প্রক্রিয়া এবং আগের সেই যে দৃষ্টিভঙ্গি সেগুলো আমরা দেখতেছি। আমরা কি দেখছি যে সেই 54 ধারা, সেই আইসিটি অ্যাক্টের ধারা, সেটাকে হচ্ছে চারটা ভাগে ভাগ করে, একটা ধারাকে 4টা ভাগে ভাগ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢুকানো হইল। তারপর ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার নামে ওইটার 9টা ধারাকে ঢুকানো হইল হুবহু সাইবার সিকিউরিটি অ্যাক্টে। এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে আসল আপত্তির ধারাগুলো সেগুলি রেখে দিয়ে কিছু এদিক সেদিক কিছু চিত্তাকর্ষক শব্দ ব্যবহার করে এখানে এই কাজটা করা হলো। তো আমরা এটা পুরোপুরি মনে করি এটা প্রত্যাখ্যান করি, এটা প্রত্যাখ্যান করা উচিত। এভাবে কোনো আইন হইতে পারে না, এভাবে কোনো অধ্যাদেশ হইতে পারে না। এটা প্রপার কনসালটেশন প্রক্রিয়ায়, প্রপার প্রসেসের মধ্যে দিয়ে এটা হইতে হবে। এবং এই ধারাবাহিক যে আইনটা এখন হচ্ছে এটা আসলে হওয়া উচিত না, এটা বাতিল হওয়া উচিত, পুরোপুরি আইনটা বাতিল হওয়া উচিত। এবং স্পেসিফিক যে 3টা অপরাধের কথা তারা বারবার বলছেন যে আপনার কি বলে অনলাইন এই যে হ্যাকিং, কিংবা হচ্ছে আপনার মেয়েদের প্রতি যে আপনার পর্নোগ্রাফির বা আরও একটা যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনার যে রেগুলার আইন আছে সেগুলোকে আপনি আসলে স্ট্রেনথেন করেন, সেগুলোর পেরিফেরি বাড়ান, ডিজিটাল অ্যাটমসফিয়ারের বিষয়গুলোকে সেখানে কভার করেন। আপনারা আসলে এই সরকারের আমলে যদি এরকম একটা আইন থাকে, আগামীতে যেই সরকারই আসুক সে আরো বেশি জুলুম করবে এই আইন দিয়ে, এবং জুলুম করতে করতে বলবে যে তোমাদের আইন দিয়ে দেখো, এখন আমার তো কিছু করার নাই, তোমাদের আইন। পুরো ব্যাপারটাতেই মনে হচ্ছে যেন রিলে রেসের মতো, সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি, তারপর এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ। কিন্তু এগুলো আমাদের কোথাও নিয়ে যাবে না যদি ওনাদের উদ্দেশ্য বা নিয়তটা ঠিক না থাকে।